ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো তো? তো আমরা গতদিন যেটা নবম শ্রেণীর যে সেকেন্ড চ্যাপ্টার সোশ্যালিজম ইন ইউরোপ অ্যান্ড রাশিয়ান রেভলিউশন নিয়ে আমরা ডিসকাস করেছি। অলরেডি আমরা এই চ্যাপ্টারটা নিয়ে দুটো ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা থার্ড পার্ট বা লাস্ট পার্ট আমরা আলোচনা করব। ছোট ছোট করে আমরা আলোচনা করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, কারণ একসঙ্গে যদি আমরা সেটা আলোচনা করি তাহলে তোমাদেরও একটু অসুবিধা হবে, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, ইভেন্ট অনেক বেশি, যে টোটাল কন্টেন্ট এটার মধ্যে অনেক কিছু রয়ে গেছে। এর মধ্যে আমরা সোশ্যালিজম সম্পর্কে তো আমরা প্রথম ক্লাসে ডিসকাস করেছি। গতদিন আমরা রুশ রেভলিউশন 1917 ডিসকাস করেছি। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে what kind of change brought by the Bolsheviks after the Rus Revolution of 1917 and influence of the revolution in Russia as well as in the world। যে 1917 সালের বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, লেনিনের নেতৃত্বে যে মার্কসিস্ট কমিউনিজম এস্টাবলিশড হয়েছিল, it was the first communist country throughout the world that established in 1917 in Russia, led by V.I. Lenin. Then what was the influence of the revolution in Russia as well as in the world? তো আমরা যেটা দেখেছি, প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট কমিউনিজম এস্টাবলিশড ইন রাশিয়া, এটা হচ্ছে তার ফার্স্ট আমরা ইম্প্যাক্ট বলবো। পৃথিবীতে এই প্রথম যে আইডিয়াটা কমিউনিজমের যে আইডিয়াটা এসেছিল, সোশ্যালিজমের যে আইডিয়াটা এসেছিল, তো সেটাকে পৃথিবীতে কোনো রাষ্ট্রের উপর প্রয়োগ করা বা এই আইডিওলজির উপর বেস করে কোনো রাষ্ট্র পরিচালনা করা আর যে কাজটা, সেটা শুরু হয়েছিল রাশিয়া থেকে। মার্কসিস্ট যে আইডিওলজি, অ্যাকচুয়ালি লেনিন adopted the Marxist ideology of socialism and they established the Marxist ideology in Russia। তো সেক্ষেত্রে এটা একটা বিষয় ছিল। দেন হচ্ছে যেটা যে ইম্প্যাক্ট ছিল, রাশিয়াতে পলিটিক্যাল স্টেবিলিটি এস্টাবলিশড হয়েছিল বা এসেছিল, কারণ রাশিয়াতে দীর্ঘদিন যাবৎ অ্যাবাউট 100 ইয়ার্স এখানে পলিটিক্যাল টার্মোরিয়াল চলছিল, কারণ পিপল ওয়্যার এগেইনস্ট দ্য অটোক্রেসি অর জার সিস্টেম। রাজতন্ত্রের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ হয়ে পড়েছিল, যে রাজনৈতিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, ইকোনমিক ক্রাইসিস চলছিল। এটা ফেব্রুয়ারি বিপ্লব এবং শেষে অক্টোবর বিপ্লবের মাধ্যমে তার সমাধান হয়েছিল। সেখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি সেখানে এস্টাবলিশ হয়েছিল, that continued up to second half of the 20th century until the breakdown of the Soviet Union since that is 1989। 1989 সালে প্রায় 70 বছর রাশিয়াতে কমিউনিজম ছিল। তো এই 70 বছরের যে রাজনৈতিক স্থিতিশীলতা রাশিয়াতে প্রতিষ্ঠিত হয়েছিল 17 সালের বিপ্লবের মাধ্যমে। দ্যাট ইজ দ্য লং পিরিয়ড, যে রাশিয়ার আর্থিক উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পলিটিক্যাল স্টেবিলিটি হেল্প করেছিল। এছাড়া পিস এস্টাবলিশড হয়েছিল। আফটার দ্য রেভলিউশন লেনিন, V.I. Lenin signed a peace pact with Germany, that is Treaty of Brest-Litovsk সাইন করা হয়েছিল জার্মানির সঙ্গে, এবং রাশিয়াকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে উইথড্র করে নেওয়া হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য গ্রেট ডিমান্ড অফ দ্য পিপল, অলসো আর্মি। যে জনসাধারণেরও দাবি ছিল এবং রাশিয়ার সেনাবাহিনীও অ্যানয়েড ছিল এই যুদ্ধ করতে। ঠিক বিপ্লবের পর বিপ্লবী সরকার যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিল এবং শান্তি প্রতিষ্ঠা করেছিল। এটা একটা ইম্প্যাক্ট ছিল। মোস্ট ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট যেটা রাশিয়াতে প্রথম, যে রুশ রেভলিউশনারি গভর্নমেন্ট, সোশ্যালিস্ট গভর্নমেন্ট অ্যাবলিশ প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি এবং ব্যাংক, ইন্স্যুরেন্স, তারপরে ইন্ডাস্ট্রি, ভেরিয়াস প্রোডাক্টিভ সেন্টার, এছাড়া রয়েছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন।
এভরিথিং ন্যাশনালাইজড বাই দ্য সোশ্যালিস্ট গভর্নমেন্ট। সমস্ত কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে এসেছিল, যেগুলি আগে ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভে চলত। পরিষ্কারভাবে স্টেট কন্ট্রোলে রানিং হচ্ছিল অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা একটা নতুন দিগন্ত খোলা হয়েছিল। এর আগে এক্সপেরিমেন্টালিও এটা পৃথিবীতে কোথাও ছিল না, যে এভরিথিং কন্ট্রোল বাই দ্য স্টেট, এভরিথিং কন্ট্রোল বাই দ্য সোসাইটি। দ্যাট ওয়াজ দ্য কমিউনিজম। এটা করা হয়েছিল, এটা একটা পরীক্ষামূলকভাবে চলছিল। লেবার ওয়াজ মেড কম্পালসারি ফর অল দ্য পিপল ফর দ্য কান্ট্রি। এখানে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। তো ইন দ্য মিন টাইম যে রাশিয়ার যে বিপ্লবী সরকার লেনিনের নেতৃত্বে রাশিয়াকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে যে ইকোনমিক পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল সেটাকে বলা হয়েছিল ওয়ার কমিউনিজম। ওয়ার কমিউনিজমের মাধ্যমে বেসিক্যালি যেটা করা হয়েছিল, এভরিথিং ন্যাশনালাইজড বাই দ্য গভর্নমেন্ট। সেখানে কোনো প্রাইভেট প্রপার্টি ছিল না। দেন যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ক্যাশ স্যালারির পরিবর্তে যে লেবার ক্লাস এবং যারা এমপ্লয় ছিল তাদেরকে রেশনের মাধ্যমে খাদ্য দেওয়া হতো। ক্যাশ স্যালারি প্রহিবিটেড করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। সেখানে রেশনালাইজ করা হয়েছিল এবং রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হতো, সেখানে ক্যাশ মানি দেওয়া হতো না। তো এটা আরেকটা বড় দিক ছিল। আমরা দেখেছি ইভেন টুডে সমগ্র পৃথিবীতে কর্মচারী এবং শ্রমিকদের ক্যাশ স্যালারি দেওয়া হচ্ছে, কিন্তু রাশিয়াতে সেটা মার্কসিস্ট সিস্টেমে, যে রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে এসেছে, মানুষ শুধু খাবে এবং পড়বে, তার সমস্যা রাষ্ট্র দেখবে, এই সিস্টেমটা সেখানে করা হয়েছিল। সেই কারণে প্রত্যেক মানুষকে তার যোগ্যতা অনুযায়ী তার কম্পালসারি তাকে দেশের জন্য লেবার মানে তাকে পারিশ্রমিক দিতে হবে। তো এক্সপ্লয়টেশন কাইম টু দ্য এন্ড, যেখানে জমিদাররা, যেখানে ল্যান্ডলর্ডরা ছিল বা ইন্ডাস্ট্রিয়াল ওনাররা ছিল, ইন্ডাস্ট্রিটা এখন নেই, অটোমেটিক্যালি এখন পার্সোনাল প্রপার্টিও নেই। তো সেখানে এক্সপ্লয়টেশন কেম টু অ্যান এন্ড। যে শোষণ শিল্প এবং জমিদারদের মাধ্যমে, শিল্পের মালিক এবং জমিদারদের মাধ্যমে যে শোষণ হতো সেটাও কিন্তু শেষ হয়ে গেল। তো অল আর ট্রিটেড অ্যাজ ইকুয়াল, অল ন্যাশনালিস্ট ট্রিটেড অ্যাজ ইকুয়াল। রাশিয়াতে সোভিয়েত ইউনিয়ন যেটা হয়েছিল, রাশিয়াকে সারাউন্ডিং করে বিভিন্ন জাতি ধর্মের লোক বসবাস করত। তো সবাইকে তখন আগে ইকুয়ালি ট্রিট হতো না ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য জার। সোশ্যালিস্ট গভর্নমেন্ট ট্রিটেড অল আর ইকুয়াল, ইকুয়ালিটি এস্টাবলিশড হয়েছিল। সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা, সেটা হচ্ছে রাশিয়া বিকেম এ ওয়ার্ল্ড পাওয়ার। নট অনলি তাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা হয়েছিল, দ্য নিউ ইকোনমিক পলিসি অ্যাডপ্টেড বাই দ্য লেনিন বুস্ট টু ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার সো মাচ, দিস পলিসি মেড রাশিয়া নট অনলি এ মেজর পাওয়ার ইন ইউরোপ বাট অলসো ইন দ্য ওয়ার্ল্ড। শুধু ইউরোপের একটা শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা হয়নি রাশিয়াকে, রাশিয়া বিশ্বের একটা শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই হচ্ছে যে রুশ রেভলিউশনের ইম্প্যাক্ট, যেটা রাশিয়ার আভ্যন্তরীণ ক্ষেত্রে সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ হয়েছিল, এবং অ্যাজ ওয়েল এজ সমগ্র বিশ্বের কাছে এটা একটা অ্যাট্রাকটিভ ম্যাটার হয়েছিল, যে সমগ্র বিশ্বে এই কমিউনিজমকে বিভিন্ন দেশে অ্যাকসেপ্ট করা হচ্ছে, বিভিন্ন কান্ট্রিতে কমিউনিস্ট পার্টি এস্টাবলিশ হচ্ছে, বিভিন্ন ট্রেড ইউনিয়ন হচ্ছে। দ্যাট ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স অফ কমিউনিজম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ওয়ার কমিউনিজম সম্পর্কে আমি বলেছি, যুদ্ধকালীন সময়ে যে 1917 সালে বিপ্লব হয়েছে, তো বিপ্লবের কারণে যে রাশিয়ার যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছিল সেটা ওভারকাম করার জন্য লেনিন 1918-এ যে ইকোনমিক পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল সেটাকে বলা হয়েছিল ওয়ার কমিউনিজম। সেটা বিশ্বযুদ্ধ চলছিল, বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তার ইকোনমিক পলিসি। ইন শর্ট আমরা বলবো ওয়ার কমিউনিজম ওয়াজ ফেল টু ফুলফিল দ্য হোপ অ্যান্ড অ্যাসপিরেশন অফ দ্য পিপল। মার্কসিস্ট সিস্টেমে রাষ্ট্রের যে সমস্ত কিছু সুন্দরভাবে পরিচালনা করার জন্য লেনিনও প্রথম সেটাকে অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু লেনিন খুব ইন্টেলেকচুয়াল পার্সন ছিলেন, তিনি উইদিন শর্ট পিরিয়ড দেখতে পেলেন যে ইট ইজ নট পসিবল rapid development by the Marxist system. That was why in March 1921 he adopted
নিউ ইকোনমিক পলিসি ফর রাশিয়ান ডেভেলপমেন্ট। খুব দ্রুত মাত্র 2-3 বছরের মধ্যেই ওয়ার কমিউনিজম যেহেতু ফেলিউর হচ্ছে, কারণ কি সেই সময়ে একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কি? 1917 সালে লেনিন যে এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন, সেখানে ন্যাশনালাইজেশনের কথা বলেছিলেন, ল্যান্ড, ব্যাংক, ইন্ডাস্ট্রি, তারপর পিস এস্টাবলিশের কথা বলা হয়েছিল। একটা কথা হয়েছিল ল্যান্ড টু বি ট্রান্সফার্ড বা ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য পেজেন্টস। এই ধারণাটা একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছিল। আফটার দ্য রেভলিউশন অনেক সেনাবাহিনী চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে গেছে জমি দখলের জন্য। অনেক কৃষক জমি দখল করলো বড় লোকের, ল্যান্ডলর্ডদের। এতে কি হয়েছে যে এতে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, সিভিল ওয়ার বিগার ইন রাশিয়া, যেখানে রেড, গ্রিন, হোয়াইট বিভিন্ন গ্রুপের মধ্যে যে ল্যান্ড যেটা ক্যাপচার করার জন্য, বড় লোকের জমি দখল করার জন্য একটা। তো কমিউনিজম এস্টাবলিশড হয়েছিল, বলশিবিকরা পাওয়ারে এসেছিল, কিন্তু তাদের যে রুলিংটা নট এস্টাবলিশড থ্রু আউট দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। ক্ষমতায় এসেছিল কিন্তু সমাজের উপর, রাষ্ট্রের উপর তাদের কর্তৃত্ব তখনও প্রতিষ্ঠিত হয়নি। মোরওভার র্যাপিড ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যে মার্কসিস্ট থিওরিতে তিনি যে পলিসি অ্যাডপ্ট করেছিলেন, এটার আউটকাম খুব একটা ভালো হচ্ছে না। খুব শর্টলি সেটা লেনিন বুঝে গিয়েছিলেন। আমরা 70 বছর পরে রাশিয়াতে পরিবর্তন এসেছে ডিউ টু দ্য ইকোনমিক ক্রাইসিস কারণে, কিন্তু সেটা লেনিন কিন্তু 3 বছরে বুঝে গিয়েছিলেন, যার কারণে তিনি নিউ ইকোনমিক পলিসি অ্যাডপ্ট করেছিলেন। হোয়াট ওয়ার দ্য নিউ ইকোনমিক প্রভিশনস অফ দ্য নিউ ইকোনমিক পলিসি? State would take a proportion of the production from the peasants and rest will be sold them. রাষ্ট্র কৃষকদের কাছ থেকে তার উৎপন্ন ফসলের একটা অংশ নেবে, বাকিটা সে বিক্রি করতে পারবে। দ্যাট ইজ পার্সোনাল প্রফিটকে স্বীকৃতি দেওয়া হলো। Then who increase the peasants who increase the production would have to give less tax. যারা বেশি বেশি প্রোডাকশন করবে এখন আছে তাদেরকে ট্যাক্স বেশি দেবে। প্রোডাকশনকে তখন খাদ্যের সংকট ছিল, প্রোডাকশনটাকে মানে এনকারেজ করার জন্য বলা হয়েছে যে বেশি প্রোডাকশন করবে তাকে কম ট্যাক্স দিতে হবে। উল্টোটা লেবার উড গেট ওয়েজেস এগেইনস্ট লেবার। রেশনের মাধ্যমে খাদ্য দেওয়া হবে, বেতন দেওয়া হবে না বলা হয়েছে, কিন্তু পরিবর্তন করা হয়েছে না, তাদেরকে মজুরি দেওয়া হবে যার যার কাজের অনুপাতে। ফ্যাক্টরি লেস দেন 20 ওয়ার্কার্স উইল বি রিটার্ন টু দ্য ফর্মার ওনার্স। 20 জন শ্রমিক এবং তার কম যে সকল ছোট ছোট শিল্প রয়ে গেছে সেগুলি ফ্যাক্টরি ওনারদের কাছে আবার ফিরিয়ে দেওয়া হবে। পার্সোনাল ইনিশিয়েটিভকে, ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। রেস্ট্রিকশনস অন কন্ডাক্টিং স্মল বিজনেস বাই প্রাইভেট ইনিশিয়েটিভ ওয়ার রিমুভ। ব্যক্তিগতভাবে ছোট ছোট ব্যবসা বাণিজ্য করার উপর যে রেস্ট্রিকশন ছিল, এভরিথিং কন্ট্রোল বাই দ্য স্টেট, দ্যাট ওয়াজ রিমুভ। ফর ইনক্রিজিং দ্য প্রোডাকশন রিচ ফরেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অলসো ওয়েলকাম। রাশিয়ার অর্থনৈতিক মন্দা ওভারকাম করার জন্য, রাশিয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করার জন্য ফরেন রিচ ইন্ডাস্ট্রিয়ালদেরও ইনভাইট করা হয়েছিল যে তারা যাতে এসে তাদের দেশে শিল্প কারখানা করে। তো এটা একটা মেজর যে উনি 18 সালে ওয়ার কমিউনিজমের মাধ্যমে এভরিথিং স্টেট কন্ট্রোল করবে 100% মার্কসিস্ট আইডিয়াটাকে তিনি অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু ভেরি শর্ট টাইম তিনি সেটা বুঝতে পারলেন এভাবে ডেভেলপমেন্ট ইজ নট পসিবল অ্যাট দ্যাট টাইম। দ্যাট ওয়াজ হোয়াই হি চেঞ্জ and he adopted a new economic policy in 1921. That this policy actually enhanced the economy of the Russia, that is the Soviet Union, and Soviet Union became a largest power in the world. আমাদের চ্যাপ্টার আলোচনা মোটামুটি শেষ। তো আমরা জাস্ট তোমরা এখান থেকে যে কোশ্চেনগুলি পড়বে, ইন শর্ট তোমরা ব্লাডি সানডে 1905 যেটা ফার্স্ট রেভলিউশন এটা পড়বে, তোমরা লেনিনের এপ্রিল থিসিস পড়বে, তারপরে তোমরা স্টালিনের কালেক্টিভাইজেশন প্রোগ্রাম যে গ্রেট এগ্রিকালচার ফার্ম যেটা আছে সেটা তোমাদেরকে পড়তে হবে। নিউ ইকোনমিক পলিসি যেটা লেনিনের সেটা তোমাদেরকে পড়তে হবে। ইভেন সিভিল ওয়ার ইন 1918 and 19 এটা তোমাদেরকে পড়তে হবে। ব্রড কোশ্চেন হিসাবে তোমাদেরকে পড়তে হবে সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন দ্যাট লেড টু দ্য রুস রেভলিউশন। রাশিয়ার বিপ্লবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণ। তারপরে আমরা ইভেন্টস অ্যান্ড এফেক্টস অফ দ্য ফেব্রুয়ারি রেভলিউশন, ইভেন্ট অ্যান্ড এফেক্টস অফ দ্য অক্টোবর রেভলিউশন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন ইনফ্লুয়েন্স অফ রুস রেভলিউশন। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এগুলি তোমরা পড়বে, বুঝবে। লকডাউনে তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ। আমাদের এই চ্যাপ্টার আজকে এখানে আমরা শেষ করলাম। ওকে।